ফিডব্যাক এন্ড ডিসকাশনে আমাদের প্রথম আছেন সাইদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা বলেন? প্রথমত তো শুকরিয়া জানাচ্ছি যে আমার পছন্দের কাজ ছিল, জি দিয়ে থেকে দোয়া এবং কোশ্চেন কাটিং জন্য শুভকামনা শুনুন। থ্যাংক ইউ। আমি স্যার যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আজকের ক্লাসের ব্যাপারে আমি একটু জানবো, বাকি ওই যে ব্র্যান্ডিং এর কাজ নিউ মার্কেটিং এর ক্লাস দিয়েছিলেন, জি ওখানে স্যার ওই যে তিনটা ব্রেনের কথা বলছিলেন স্যার। জি আমাদের কিন্তু যে রেপ্টিলিয়ান ব্রেন নিয়ে আলহামদুলিল্লাহ একটা ক্লিয়ার ছিল আর কি। জি বাকি যে দুইটা ব্রেন ছিল লিম্বিক সিস্টেম আর একটা হচ্ছে এই নিউরোকর্টেক্স। জি এই দুইটার ব্যাপারে কি একটু? হ্যাঁ, সিম্পল। রেপ্টিলিয়ানটা হলো অটোমেট, মানে একটা রোবটের মতো কাজ করে, অটো সবকিছু অটো অন, আনকন্ট্রোলেবল। এবং আমরা ওই যে একটা ডিসকাশনে দেখাচ্ছিলাম যে দুইটা ব্রেনের ডিফারেন্সটা। সো এখানে লিম্বিক সিস্টেম যেটা, মিডল ব্রেন যেটা, সেটা কাজ করে ইমোশন নিয়ে। ওই ব্রেনটা অনেক ইমোশনাল। সো আমরা রেপ্টিলিয়ান দিয়ে ঢুকে গেলাম, তারপরে তাকে যদি আমি ইমোশনটা গ্র্যাব করতে পারি, তারপরে আমরা লজিক্যাল ব্রেনে যাব। লজিক্যাল ব্রেনে যেতে হয় যে ধরনের প্রোডাক্টগুলো একটু লাক্সারি, যে প্রোডাক্টগুলো একটু প্রাইস বেশি, ওই ধরনের প্রোডাক্ট কেনার ক্ষেত্রে মানুষ লজিক্যাল থিঙ্কিং করে। আজকে যে আমরা কন্টেন্টের ক্লাস করলাম, খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। এইটার সাথে যদি আমরা রিলিভেন্ট করাই, যেমন ধরেন আপনি অ্যাট্রাকশন কন্টেন্ট দিয়ে আপনি কি করছেন, তার হয়তো রেপ্টিলিয়ান ব্রেনে ঢুকে যাচ্ছেন বা ইমোশনে ঢুকে যাচ্ছেন। কিন্তু অথরিটি কন্টেন্টটা কেন? অথরিটি কন্টেন্টটা হচ্ছে তার লজিক্যাল মাইন্ডের জন্য। কারণ সে দেখবে যে আপনার প্রোডাক্টের সার্টিফিকেশন আছে কিনা, আপনার প্রোডাক্ট যথেষ্ট ভালোভাবে তৈরি হচ্ছে কিনা, আপনি যদি তৈরি প্রক্রিয়া দেখান, সার্টিফিকেশনগুলো দেখান, অ্যাওয়ার্ডের জিনিসপত্র দেখান, কাস্টমার টেস্টিমোনিয়াল দেখান, রিভিউ দেখান, দিস ইজ লজিক্যাল। কারণ আমরা তখন লজিক দিয়ে যে ভাবনাগুলো সে ভাবতে পারে। সো আমরা কন্টেন্ট কিন্তু তিনটা ব্রেনের জন্যই বানাইছি। যে কন্টেন্ট টাইপ যেখানে দেখাইলাম, অ্যাট্রাকশন, তারপরে হচ্ছে অথরিটি, অ্যাফিনিটি এন্ড অ্যাকশন, এই তিনটা ব্রেনকেই কিন্তু এই চার ধরনের কন্টেন্ট দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন। সো আই হোপ জিনিসটা ক্লিয়ার। লিম্বিক সিস্টেম মূলত আমাদের ইমোশনাল ব্রেন, আর আমাদের নিউ কর্টেক্স বা নিউ ব্রেন যেটা, এটা হচ্ছে লজিক্যাল ব্রেন। আর ওইটা তো বুঝতে পেরেছেন, রেপ্টিলিয়ানটা অটোমেটিক কাজ করে। জি, আরেকটা বিষয় হচ্ছে আজকে যেটা বলছেন যে 1+1 = 3। জি, এটা তো মানে একটু হয়েছিল, একটু বুঝতে পারি না। আচ্ছা, এই 1+ ওইখানে আমরা দুইটা দাগ দেখাচ্ছিলাম, খেয়াল করেছেন কিনা? তখন আমি প্রশ্ন করেছিলাম যে আপনাদের জিজ্ঞেস করলে এই যে উপরের দাগটা নিচের দাগটা মিলে আপনারা বলবেন দুইটা দাগ। কিন্তু এই দুইটা দাগ একসাথে হওয়ার কারণে অটোমেটিক্যালি কিন্তু তৃতীয় একটা দাগ তৈরি হচ্ছে, যেটা আমরা কনশাসলি যদি চিন্তা না করি, এটা আমাদের রেপ্টিলিয়ান ব্রেন বা অটোমেটিক্যালি আমরা ধরতে পারছি না। সো এইভাবেই সারা পৃথিবীতে এই 1+1 দিয়ে 3, মানে এইটা দিয়ে আমি গণিত বুঝাই নাই, অঙ্ক না যে 1+1 2, এটাকে দিয়ে বুঝাইছি ক্রিয়েটিভিটি। যে আপনি 1 1 2 না বানিয়ে 1 1 2 তো নর্মাল, বাট ডিফারেন্ট কোনটা? 1 1 দিয়ে যদি আপনি 3 বানাইতে পারেন, অর্থাৎ আপনি চাল ডাল দিলে সবাই খিচুড়ি বানাবে, কিন্তু আমি চাল আর ডাল মিলে যদি আপনি একটা ডিফারেন্ট কিছু বানাইতে পারেন, দিস ইজ কন্টেন্ট, দিস ইজ ক্রিয়েটিভিটি। ওই ব্যাপারটা আমরা বোঝানোর চেষ্টা করেছি আর কি। ক্লিয়ার এখন। জি একটা বিষয় হচ্ছে হ্যাঁ যে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক কিছু আমাদেরকে শেখানো হয়েছে, আমরা শিখছি। জি বাকি একটা বিষয় জানতে চাচ্ছিলাম আর কি, যে কোনো একটা বিজনেস যদি আমরা মানে আমি তো স্যার প্রথমেই বলছিলাম যে আমি তো জানি না, শিখতে শিখে কাজ করবো ইনশাআল্লাহ। তো আমাদের মানে এই পুরা ইয়াতে আমাদের সিকোয়েন্সটা কিভাবে হতে পারে যে আমরা শুরুতে আমরা প্রোডাক্টটা সিলেক্ট। এই প্রশ্নটা গতকাল না পরশু যেন একজন করেছিল, এখানে আমি যে আনসারটা দিয়েছি, প্রথমত আপনি সিলেক্ট করবেন কাস্টমার, নট প্রোডাক্ট। আজকেও শুরুতে এটা বলেছি যে আগে সিলেক্ট করবেন কাস্টমার, আমি কার কাছে বেচবো, তার কি প্রবলেম, ওই প্রবলেমের আপনি সলিউশন বানাবেন। সো প্রোডাক্ট বানায় কাস্টমার খুঁজবো না আমরা, কাস্টমার আগে রেডি করবো যে আমার এই প্রোডাক্টগুলো এদের জন্য। যেমন আমি আগে চিন্তা করেছি বাংলাদেশের এসএমই উদ্যোক্তারা স্কিল, স্ট্র্যাটেজি এন্ড সিস্টেমে ঘাটতি আছে। সো এই জায়গাতে আমি তাদের জন্য একটা প্রোডাক্ট বানাতে চাই। তো কি প্রোডাক্ট বানানো যায়? আমি শুরুতে একটা বই লিখলাম, বইটা লিখে দেখলাম যে না, এটা খুব কাজে দিচ্ছে তাদের। তারপরে আমি একটা প্রোডাক্ট মানে কোর্স লঞ্চ করলাম, বিজনেস ফান্ডামেন্টাল কোর্স। সো এইভাবে আপনি প্রথম নির্ধারণ করবেন কাস্টমারের কোন প্রবলেমের আপনি সলিউশন করছেন, কাস্টমার কারা, দেন আপনি সিদ্ধান্ত নেবেন যে এই প্রবলেমের জন্য আমার কাছে এই সলিউশনটা আছে। আজকে ওয়ার্ল্ড যত ইনোভেটিভ জিনিসপত্র দেখতেছেন, এটা কোথেকে হইতেছে? আগে তারা প্রবলেমটা নিয়ে গবেষণা করে, সো প্রবলেমের একটা সলিউশন তারা বের করে, ওই সলিউশনটার নাম হচ্ছে প্রোডাক্ট। এবার যখন কাস্টমার রেডি, প্রোডাক্ট রেডি, এবার আপনি একটা ব্র্যান্ড প্ল্যান বানাবেন, ব্র্যান্ড আইডেন্টিটি বানাবেন। আইডেন্টিটি কি? প্রোডাক্টের জন্য একটা লোগো বানাবেন, প্রোডাক্টের জন্য একটা কালার সেট করবেন, একটা ব্র্যান্ড গাইডলাইন তৈরি করবেন, যেটা আমরা ব্র্যান্ডের ক্লাসে শেয়ার করেছি। এই জিনিসটা যখন রেডি, এবার আজকে ক্লাসের কাজ শুরু হবে। তখন আমার কাস্টমার রেডি, আমার প্রোডাক্ট রেডি, আমার ব্র্যান্ড আইডেন্টিটি গাইডলাইন রেডি। এবার হবে কন্টেন্ট ক্রিয়েশন। এখন আপনার যেগুলো রেডি হলো, এবার আপনি বলবেন কিভাবে তারে কি মাইকিং করে বলবেন, নাকি তারে ফেসবুকে একটা পোস্ট দিবেন? দিস ইজ দ্য কন্টেন্ট। এই যে আজকে ক্লাসে যা বললাম, এবার আপনার ব্র্যান্ডের আলোকে জিনিসগুলো মানুষকে কত ইন্টারেস্টিং ওয়েতে, কত অ্যাট্রাকটিভ ভাবে, কিভাবে অথরিটি ক্রিয়েট করে বলা যায়, সেই বলাটা আপনি যখন শুরু করবেন, মানুষ এবার জানবে ও এই ব্র্যান্ড এই প্রোডাক্ট বিক্রি করে, ও এই ব্র্যান্ড এই সলিউশন আছে। তখন মানুষ আপনার সাথে কানেক্ট হবে, এই যে কেনাকাটা শুরু করবে। দ্যাটস দ্য প্রসেস। জি, শুকরিয়া স্যার, জাযাকুমুল্লাহ খাইরান। জি, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা জিকুল ভাইয়ের কাছে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা বলেন? আমরা লাস্ট মনে হয় যে ক্লাস করছিলাম এখানে সম্ভবত কন্টেন্ট এরকম ক্লাস হয়েছে কিনা আমার মনে হয় তো আজকের ক্লাসটা আসলে খুব গুরুত্বপূর্ণ ছিল, খুব ভালো লাগছে। আমি আসলে গত আপনার কোরবানির পরে আমি একজন লোক ছিলাম যে টুকটাক এডিটিং জানে, আমাকে বলো যে এডিটিং এর কাজ জানো। আমি চিন্তা করলাম কন্টেন্ট আমি অনেক ক্যাপাসিটি, তো আমি একটা লোক নেই, লোক নিয়ে হয়তো এটা ই করবো। তো আমি ফার্স্ট মানে কিছু এরকম সমস্যা বের করে যে মানুষের কোথায় সমস্যা লাগে পেন করে রাখি করে দুইটা কন্টেন্ট করলাম, উনি ওনার সঙ্গে করে এডিট করতো। তো এরপরে আমার কাছে মনে হয় যে আমি সেখানে যে টোটালি কোনো রেসপন্স পাই। তো সবার সাথে আমি খুবই মানে কথা হয়ে যাই যে প্রচুর গালা করতে ওই গালা বাদ করে গেলাম। তার আমি যেটা চিন্তা করে দেখলাম যে আমার আসলে কন্টেন্ট হচ্ছে আমি কাস্টমারের দিক থেকে চিন্তা করা লাগে, কাস্টমার কিরকম চায়। আমরা সবাই আমার নিজের দিক থেকে বানাই যে আমি হিরো, আমার যেমন চাই আমি বানাই দিই। কাস্টমারকে হিরো বানাইতে হবে, তার জায়গায় বসে ভাববেন। এরপর যেটা হচ্ছে যে এই লাস্ট এখন আমি যেমন আমার যেটা আমি কিছু করি না, তার শুধু আমি বক্স থেকে যেটা রেখে আমি আমার মতো করে আমি কাস্টমার কাস্টমারের ব্যবস্থা করি।
যে আপনার কি ধরনের সমস্যা হতে পারে, আপনার কোন সমস্যা হতে পারে। তাতে এটাই আমি 3 মিনিটের ভিডিও করে করছি, কারণ হচ্ছে এটাই আমার মত মানে এখানে জিকুর ভাইয়ের জন্য সিম্পল কথা হচ্ছে, বাংলাদেশে আমরা যেটা করি কন্টেন্ট বানাতে খরচ করতে চাই না, আমরা খরচ ফেসবুকে করতে চাই। বাট এইখানে আমার পরামর্শ হচ্ছে আমরা ফেসবুকে অনেক টাকা ঢালি। ধরেন আপনার যদি ফেসবুকে $100 বাজেট থাকে, অ্যাটলিস্ট $30 বাজেট কন্টেন্টের জন্য রাখবেন, কারণ কন্টেন্টটা যত ভালো হবে ফেসবুকের বুস্টিং খরচ তত কমবে। আপনার সেম প্রোডাক্ট নিয়ে আমাদের সাথে যে ব্রেভি একজন আছে, আপনি তো শুজ নিয়ে কাজ করেন, ওর পার প্রোডাক্ট সেলে $3 $4 চলে যেত। বাট ব্রেভের কোর্সে 3 মাস পরে ওর অ্যাচিভমেন্ট, এই যে গত ক্লাসে আমাকে জানাইলো, বললো স্যার এটা 70-80 সেন্টে চলে আসে, এবং সেই তার প্রোডাক্টের আরো নতুন কয়েকটা ব্র্যান্ড প্ল্যানও করছে। আমরা ওগুলো ধরে এই যে কমিউনিকেশন রুট এগুলো আমাদের গ্রেডা থেকে বানানো হইতেছে। সো কন্টেন্ট বানানোতে আমাদের কেন জানি একটা ব্যাপক কার্পণ্য, এবং কন্টেন্ট আমরা নিজেরা মনে করি যে আমার যেটা ভালো লাগছে আমি ওইটা দিলেই হবে না, এটা দেখতে হবে কাস্টমার কোন লেভেলের কাস্টমার, তার মনের জায়গা ধরে যখন আমি বানাবো তখন এটা রেলিভেন্সি, এবং ওইটা যদি তার মনের মতো হইতে গিয়ে ভিডিও না হয়ে স্ট্যাটিকও হইতে পারে, এটা 2 লাইন লেখাও আপনাকে অনেক ভাইরাল করে দিতে পারে যদি এটা তার সাথে রেলিভেন্সি ফিল হয়। সো আজকে তো আমরা মোটামুটি অনেকগুলো জায়গা কভার করেছি, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিছি। আই হোপ মানে জিনিসটা আরো সহজ হবে আপনার নেক্সট কন্টেন্ট বানাইতে। জি হ্যাঁ, আমাদের এই যে ব্রেভ নিয়ে তো ব্যস্ত, আপনি দেখতেছেন কি পরিমাণ আমার এভরিডে টানা শিডিউল। সো এটা শেষ হইলে আমরা হয়তো চেষ্টা করতে পারবো আমার হ্যাপিনেসের কোর্সের পুরো রেকর্ডিং বা ক্লিয়ার। ব্রেভে অনেক ক্লিয়ার হয়ে যাবেন, ব্রেভের পরে আর এটা বলবেন না। ওইটা ব্রেভে যে অ্যাডভান্স লেভেলে পাবেন, আর আমি যেটা কন্টেন্টে বানাবো ওইটা কিন্তু ব্রেভ লেভেলে হবে না। ব্রেভটা তো আমাদের এক্সক্লুসিভ মানে ভিআইপি প্রোগ্রাম। সো ওই লেভেলের, আর ওইটা অনেক এক্সক্লুসিভ, 6 ঘন্টা 7 ঘন্টা ক্লাস হয়, প্র্যাকটিক্যাল টাস্ক দেওয়া হয়। ইটস এ কোচিং প্রোগ্রাম। এতে যেটা লাভ হয়, ক্লাস যতটুকুই হয় কোচিং এর মাধ্যমে জিনিসটা মাথায় ঢুকে যায়, এবং প্র্যাকটিক্যালি যখন বানায় চেঞ্জেস করে ছোট ছোট জায়গা ধরে, তখন জিনিসটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই হয়ে গেলে অ্যাপ্লাইটা করে ফেলতে পারলেই তো হইলো। শিখাটার মূল কাজটা তো এটা। সো ওইখানে আমরা অ্যাপ্লিকেশনটাতে ফোকাস করি, যার কারণে ওই সলিউশন আপনি যেটা ভাবতেছেন ব্রেভে ওইটা অলরেডি ফুল সলিউশন আছে। থ্যাংক ইউ জিকুল ভাই। এবার আমরা নাজমুল ভাইয়ের কাছে যাচ্ছি। জি থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি নাজমুল ভাই কেমন আছেন? প্রায় 4.5 ঘন্টা হয়ে গেল, সবাই অনেক কষ্ট করে সবাই স্মাইলিং ফেস নিয়ে বসে আছে কথা শোনার জন্য। তা আমার একটা প্রশ্ন ছিল, ওই যে একটা আপনি বলেন স্টিল লাইক অ্যান আর্টিস্ট, এটা একটা প্রশ্ন। সো এখানে একটা জিনিস পারেন যে নাথিং ইজ অরিজিনাল, তারপর এভরিথিং হ্যাজ বিন ইনফ্লুয়েন্সড বাই সামথিং এলস, এই টাইপের আর কি। তো আমার কথা হচ্ছে যে সবকিছুই তো রেডি করা আছে, যেটা 1 থেকে আমরা 3 ক্রিয়েশনে যাব। তার মানে হচ্ছে এটা মেইন সোর্স হচ্ছে গুগল সার্চ। রিসার্চ এখানে দুইটা জিনিস করা লাগে, একটা হলো রিসার্চ, একটা হলো মিসার্চ। আমি কতটুকু পারি এবং আমি কোন কাজটা করব, দুইটাকে ব্লেন্ড করা, তাহলেই হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে ওই গুগল সার্চিং এর ব্যাপারে আমাকে কয়েকটা ক্লু দেন, কয়েকটা পয়েন্ট দেন, যেটা আমরা একটু মানে এক্সটেন্ডেড গুগল সার্চ করতে পারি। জাস্ট ফর এক্সাম্পল, যে দেখা যাচ্ছে 2020 সালে বা 2020 সালে ধরেন একটা এক্সাম্পল আমি প্র্যাকটিক্যালি দেখছি, যে বাংলাদেশে বসে, যেমন আমি মিরপুরে বসে আছি, একজনকে দেখুন সে মিরপুরে বসে কানাডার ভ্যানকুভার সিটির একটা গ্রামে একটা এনজিও সেখানে করোনা রিলেটেড স্টুডেন্টদেরকে ফ্রি ফুডিং মানে ডিস্ট্রিবিউট করতেছে। সে ইন্টারনেট ঘেটে সেগুলো সব বের করে ফেলছে। সে বের করে ওই তার কনসার্ন রিলেটিভকে সে লিংক পাঠিয়েছে যে তুমি ওইখানে যে ওই লিংকে ক্লিক করে ফর্মটা ফিল আপ করো, ইমিডিয়েট তাদেরকে রিপোর্ট করো, তারা তোমাকে ফুড ডেলিভারি দিবে ফ্রি। এবং সে প্র্যাকটিক্যালি পাইও গেছে। আমার কথা হচ্ছে এই গুগল সার্চিং এর যে স্টেপগুলো, এইভাবে ক্লু দেন না যে কিভাবে। এটার সিম্পল ক্লু হচ্ছে আপনার ব্রেইনে আগে জিনিসটাকে ইনকরাইতে হবে যে আমি এই জিনিসটা এটা চাই, তাহলে দেখবেন ব্রেন খুঁজে বের করছে। গুগল সার্চিং এর আলাদা কোনো ক্লু নাই, আপনার মাথায় ঢুকাইতে হবে যে এই জিনিসটা আমি খুঁজতেছি। তখন দেখবেন যে গুগলে ছোট ছোট লিঙ্ক আছে। এই যে আমি যে সকল জায়গায় ট্রেনিং করি, এগুলো তো আমার বহু বছরের সাধনা, মানে এই সব ট্রেনারও মানুষ খুঁজে পাবে না। এই সকল ব্লগ আর্টিকেল আমি এমন বই পড়ি যেগুলো 50 বছর 60 বছর আগে পৃথিবীতে এখন নাই। এগুলো আমি কই পাইছি? একদিনে পাইছি? আজকে রাতে মন চাইছে আর সার্চ দিছি হইছে না। সার্চ কন্টিনিউ করতে করতে আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের লিঙ্ক, মানে ওই জন্য বলছি যে অ্যাটেনশনটা আমরা ক্লাসে শুরু যেটা নিয়ে করলাম, যে আপনার অ্যাটেনশনটা থাকতে হবে একটা নির্দিষ্ট দিকে। আমার অ্যাটেনশনটা যখন ছিল আমি হ্যাপিনেস নিয়ে কাজ করব, যার কারণে পৃথিবীর হ্যাপিনেসের যত এক্সপার্ট তাদের লিঙ্ক মিং, তাদের আইডি, ফোন নাম্বার, ইমেল সব আমি কালেকশন করে ফেলছি, কারণ বিকজ অফ আমি অ্যাটেনশনটা ধরে রাখছিলাম ওই জায়গাতে। আবার যখন আমি অ্যাটেনশন দিছি মার্কেটিং এবং বিজনেসের ইন ডেপথ একদম গোড়ায় চলে যাব কিভাবে এগুলো হইছে, এই অ্যাটেনশনটা যতক্ষণ ছিল আমি এভরিডে সার্চ করে করে বিভিন্ন, কোনোটা গুগলে পেয়েছি, কোনোটা লিঙ্কডিনে পেয়েছি, কোনোটা ইউটিউবে পেয়েছি। সব যে গুগলে পেয়ে গেছি এমন না, আবার কোনোটা হয়তো টিকটক থেকেও পেয়েছি। সো ডিফারেন্ট হইতে নির্ভর করছে যে আমি আসলে কোন জিনিসটা খুঁজি, ওই জিনিসটার প্রতি অ্যাটেনশন ধরে রাখা। এখন আমার যেটা হয়, আমাদের যেটা প্রবলেম, আমার আজকে অ্যাটেনশন মার্কেটিং নিয়ে, আমি 2 দিন খুঁজছি, তৃতীয় দিন অ্যাটেনশন চলে গেছে টাকা পয়সা নিয়ে, মানি নিয়ে খুঁজতেছি, চতুর্থ দিন অ্যাটেনশন অন্য জায়গায় চলে গেছে। তখন তো আপনি ডেপথে ঢুকতে পারবেন না। ডে ওয়ানে আপনি ডেপথে ঢুকলে মজাও পাবেন না। সো একটা জিনিসকে ধরে অ্যাটেনশনকে কন্টিনিউ আমরা রাখতে পারি না, প্রবলেমটা ওই জায়গায়। সো আপনি একটা জিনিসকে ধরে যদি অ্যাটেনশন রাখেন যে এই জিনিসের আমি এক্সপার্ট হবো, তখন কন্টিনিউ করতে 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 আপনি দেখবেন যে একদম গোড়ায় চলে গেছেন। দ্যাট ইজ দ্য প্রসেস। এর বাইরে রেডিমেড কোনো ওয়ে নাই যে আমার এটা জানা দরকার, ক্লিক করলাম। বিভিন্নভাবে গুগলে আছে, এই যে চ্যাট জিপিটির সাথে সাহায্য নেবেন, ওকে সার্চ করবেন, বিভিন্নভাবে প্রশ্ন করবেন, আনসার দিবে, ওইখান থেকে আবার গুগলে গিয়ে সার্চ করবেন। সেম জিনিস আমি গুগলে সার্চ দিই, লিঙ্কডিনে যখন আমি কোনো নিয়ে সিরিয়াস যেটা আমার ঢুকতে হবে, একই সার্চ আমি গুগলে দিই, লিঙ্কডিনে দিই, ইউটিউবে দিই, চ্যাট জিপিটিকে এটা নিয়ে কথা বলি, যেখান থেকে আমি জিনিসটা পাই রেলেভেন্ট। এইভাবে মূলত রিগোরাসলি করা লাগে, হুট করে এটা হয় না। এবং যাদের রেজাল্ট আমরা বাইরে থেকে দেখি মনে হয় যে আচ্ছা মনে হয় সহজে পেয়ে গেছে, না, রেডিমেড পৃথিবীতে কিছু নাই। খুঁজে 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 এই যে কোর্সগুলো বানাইছি সহজে হয় না, এটা বছরের পর বছরের সাধনায় হয়। সো আপনার অ্যাটেনশনটা এখানে ইম্পর্টেন্ট, তাহলে পেয়ে যাবেন। জি নাজম ভাই থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা আশরাফুল ইসলাম জীবন ভাইয়ের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে সবসময় মনে হতেই শেয়ার করি, আজকে একটা স্পেশাল ব্যাপার বলি। আজকে আপনি যেটা কয়েকদিন আগে বলছিলেন যে আপনারা ট্রেনিং করতে সিদ্ধান্তগুলো নিয়ে, জি
তো এতদিন মনে হয়েছে একটা বিল্ডিং এর ফাউন্ডেশন আমি করলাম, আর আজকে আমি একদম পুরো সিদ্ধান্ত নিতে পারছি। এই কয়েকদিনে শুধু মাঝখানে যে ব্র্যান্ডিং এর পোস্টটা করে আমি তো বোকা হয়ে গেছি বললাম সেদিন। আর আজকে সেই জিনিসটা রিলেট করতে পারলাম যে আমার কি কি অ্যাকশনে যাওয়া উচিত, এবং এত সুন্দর করে আমি আজকে সবকিছু নোট করে ফেলছি যে আমি কি করব জাস্ট অ্যাকশনের দিক থেকে। হ্যাঁ জি, আশা করি যে এগুলো আমাকে খুব অনেক উপরে নিয়ে যাবে ইনশাআল্লাহ, আই হোপ সো। রিলেট করতে পারছি যে এই ট্রেনিং এর পরে আমি ব্রিজটাতে যে ব্রেভের যে পোস্টটা আছে অ্যাডভান্স লেভেল, আমি এটা খুব সুন্দর করে কাজে লাগাইছি। সুপার এটা দাদা। আমার ফাউন্ডেশনে অনেকগুলো জিনিস আছে। হ্যাঁ 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 হ্যাঁ। থ্যাংক ইউ সো মাচ। আপনি তো ব্রেভে জয়েন করেছেন নাকি? না, করা হয় নাই। আমি আসলে যেগুলো নিয়েছি সেগুলো আমার কাছে একটু মনে হচ্ছে যে আমার একটু বোঝা দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব নো প্রবলেম নো প্রবলেম, কাজে লাগান কাজে লাগান। আপনি যখন অ্যাকশনটা নিবেন দেখবেন যে এখান থেকে রেজাল্ট পাওয়া শুরু করছেন। থ্যাংক ইউ। একটা বিষয় বলতে চাই আমার স্বপ্ন। এটা হচ্ছে যে আপনাকে বলছিলাম যে আমি কথা জাদুঘর হতে চাই। ইনশাআল্লাহ সেখানে আমি ভার্সন নিচ্ছি। আরেকটা জিনিস হতে চাই, আমি কোচ কাঞ্চনের একজন আদর্শ স্টুডেন্ট হতে চাই। এটা হওয়ার একটাই উপায়, অ্যাচিভমেন্ট নিয়ে আসেন। যে অ্যাচিভমেন্টগুলো যে আমাদের ব্রেভে কালকে একজন খুব আবেগঘন হয়ে মানে আমাদের গ্রুপে বিশাল লিখছে, তার লাইফের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক বড়। পরে লিখে তাকে আমি একটা কথাই বলছি যে যেদিনই যে আরো বড় সফলতার মঞ্চে যাবেন সেই দিন যে আমি পেছন থেকে সাপোর্টটা দিয়েছি ওই নামটা নিলে আমার বড় কৃতজ্ঞতা। আর আমার অর্জন কোনটা, আমার ভালো লাগা। আপনারা সফল হলেই সেটা ব্রেভ থেকে হন, বিএফসি বই পড়ে হন, এই সফলতাটাই ভালো লাগা, কারণ এটার জন্য তো আসলে দিনরাত পরিশ্রম করছি। সেটাই বললাম যে আমি যতটুকু শিখছি আমি যাতে প্রপারলি কাজে করতে পারি, এটা খুব দরকার। কোচ কাঞ্চন থেকে একটা বেশি না বলেও সেটা যেন আসে ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা, আপনি হবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমরা এবার কাজী হোসেন ভাইয়ের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। বরাবর মতো এই কথাই বলবো যে এতটা এনার্জি কিভাবে যে আপনি রাখেন এটা সত্যিই ভালো কথা নাকি। থ্যাংক ইউ। আর আপনাদের ধৈর্য যেটা আগে থেকে শুনে আসছে এবং প্রমাণও দেখতেছি। আমার বিশ্বাস এই ফিল্ডে জগতে আপনি একজন একটা পাইলে হবেন মাস্টার। ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। হ্যাঁ। আর এখানে আমি আপনার কাছে একটু জানতে চাই ক্লিয়ার অলরেডি যখন আপনি একটা কথা বলেন কন্টেন্ট কাস্টমারকে ভ্যালু দেন। হ্যাঁ, এটা খুব সুন্দর আলোচনা হয়েছে। আমার একটা কপি ব্যাপার আসছে, কন্টেন্ট কপি। তারপরে আমার একটা বেনিফিট অফ কন্টেন্ট মার্কেটিং এর কিছু সুন্দর কারণ কন্টেন্ট টেক্সট ইমেজ অডিও ভিডিও এই চারটা আর যদি থাকে এর কোনটা বেশি কাজ করতেছে বর্তমানে? সবচেয়ে বেশি কাজ করছে ভিডিও, and video would be the game changer. So আমি এখনো নিজেও ভিডিও বানাই নাই, ট্রুলি স্পিকিং। আপনাদের তো লেসন দিচ্ছি, বাট আমি আসলে আমার কোর্সে কন্টেন্ট নিয়ে এত ব্যস্ত ছিলাম যে ভিডিও বানাবো বা নর্মাল কন্টেন্ট আমি হয়তো এটা জানুয়ারি থেকে শুরু করবো। মানে এখন আমি কিন্তু মানে সোফার আমি এতটুকু করেই যে পরিমাণ চাপে পড়ে গেছি মানুষজনের, আমি আসলে সময় বের করতে পারতেছি না যে আমি নিজে কন্টেন্ট। আমি মনে হয় আপনাকে কাজ করা উচিত যাতে আমাদের সবারই আশা পূর্ণ করেন। এটা আমি দেখেছি এত কষ্ট লাগছে আমার কাছে যে আপনি আপনার গতি দিয়ে আগেন, আমাদের এত চিন্তা করতে হবে না। আপনি বাগানটা একটু বেশি হচ্ছে আমাদের মনে হচ্ছে। না, আল্লাহ ভরসা, আল্লাহ যতদিন সুস্থ রাখছে, এখনো মানে ইয়াং বয়স আছি, পরে বুড়াটুরা হয়ে গেলে তা করতে পারবো না। যা যা করার মানে আপনাদের জন্য করে যাচ্ছি আর কি। আরেকটা ভাই সেটা হচ্ছে গোল্ডেন রুলস দেখে দিতে বলা হচ্ছে সিম্পল অর্গানাইজ আর একটা হচ্ছে রিলেটেবল। হ্যাঁ, তো এত সব কিছু মনে হয় কি যেন কত সহজ, কিন্তু এটা আসলে তো আমার কাছে অনেক কঠিন। কারণ রিলেট করা কাস্টমারের, ওই যে জিকুল ভাই যেটা বলছিল যে উনি ওনার মতো করে, আমরা শুধু আমার মাথা দিয়ে চিন্তা করি যে আমার বাবার নাম মানি সবার কাছে পছন্দ হবে, আমার মায়ের নামে আমি নাম দিছি মানি, মায়ের দোয়া দিয়া মানি সবাই মনে হয় খুব পছন্দ করে নিবে। না, অডিয়েন্সের পয়েন্ট থেকে আমরা ভাবতে পারি না, আমাদের একটা বড় সমস্যা। তার জায়গায় বসে যখন ভাবা শুরু করবেন দেখবেন আপনার কন্টেন্ট বা চিন্তাধারার মধ্যে অনেক ধরনের চেঞ্জেস আসবে। আচ্ছা, লাস্ট একটা হলো যে আপনি অনেক সুন্দর করে বলছেন অ্যাটেনশন সম্পর্কে। হ্যাঁ, আসলে অ্যাটেনশনটা তো আপনি মানে এক্সট্রাঅর্ডিনারি পদ্ধতিতে আলোচনা করেছেন। একটা লোকের লাইফ চেঞ্জিং এর জন্য আমি মনে করি এই আলোচনাটা অনেক খুব গুরুত্বপূর্ণ। রাইট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ কাজী হোসেন ভাই। আমরা লাস্ট ওয়ান আজকের সাদিক ভাইয়ের কাছে যাচ্ছি। একটু আনমিউট করে বলুন ভাই আপনার। ওয়ালাইকুম আসসালাম। আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। থ্যাংক ইউ, অনেক ভালো লাগছে। আমি আসলে প্রতিদিন কোশ্চেন অ্যানসার সেশনে থাকতে পারি না, মানে দুইটা বাচ্চা আছে তো আবার। ও আচ্ছা, নো ইস্যুস। কন্টেন্টগুলো নিচ্ছেন, এটাই কাজে লাগাতে পারলে হবে। হ্যাঁ, আজকে একটু মানে আমি তো ওয়েট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছি। জি। আমার যেহেতু নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স হচ্ছে আমার সাবজেক্ট। জি। তো দেখা যাচ্ছে যে আমি একটা নাম ঠিক করছি আর কি, মানে আমার প্রতিষ্ঠান বা আমি শুরু করতে চাচ্ছি যেটা বারাকা ফিটনেস। বারাকা, এই নামটা কেমন? হ্যাঁ, মানে ওয়েট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করলে এইটা একটু কি ইউনিভার্সাল হচ্ছে না? ইউনিভার্সাল হচ্ছে না এই অর্থে, যখন আপনি যদি চান যে স্পেসিফিক সেগমেন্টে কাজ করবেন, সেগমেন্ট মিন্স হচ্ছে যদি মুসলিম কমিউনিটিকে ফোকাস রাখেন তাহলে পারফেক্টলি ওকে। আর যদি মনে করেন যে না ইউনিভার্সাল সব ধর্মের লোক আসবে, কারণ বারাকা শব্দটা আমাদের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ থেকে এবং একটু মুসলিম অধ্যুষিত মানুষজন এটা বেশি ব্যবহার করে। তো এতে করে যা হবে অন্য ধর্মের যারা তারা অ্যাট্রাক্ট ফিল করবে না, কারণ এটা নামের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। মানে নামটা আমার মতে একটু ইউনিভার্সাল রাখতে পারলে বেটার, যাতে সব লেভেলের সব ধরনের মানুষের জন্য অ্যাকসেপ্ট করা সহজ হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকটা হচ্ছে ধরেন যে এই সকল ক্ষেত্রে আমার মানে মার্কেটে যারা আছে আমার কম্পিটিটর, যেমন ডাক্তার জাহাঙ্গীর কবিরের কথা আজকে আসছে, তাহলে সেই সকল ক্ষেত্রে আমার মানে ওনাদের রান্ডের ক্লাসে বা তার আগের ক্লাসগুলোতে যেটা বুঝছি যে তারা যে জিনিসটাকে ই করে কাজ করছে আমার তাদেরকে চ্যালেঞ্জ করে বা চ্যালেঞ্জ করা না মানে তার প্রোডাক্টকে চ্যালেঞ্জ করবেন না বা তার হয়তো লেকচারকে চ্যালেঞ্জ করার দরকার নেই, তাহলে তো আপনি ফাইটিং এ চলে গেলেন। আপনি পজিশনিংটা একটু ডিফারেন্ট ভাবে করবেন। উনি হয়তো লাইফস্টাইল মডিফিকেটর বলে বা সামথিং বলে, আপনি হয়তো কথাটাকে অন্যভাবে বলবেন। উনি হয়তো একটা জিনিসে জোর দেয় যেটা বেশি করেন, আপনি হয়তো আরেকটা জিনিসকে ফোকাস করবেন। অ্যাঙ্গেলটা চেঞ্জ করা আর কি, মানে সেম প্রোডাক্টেও তো অ্যাঙ্গেল চেঞ্জ করে মানুষ কথা বলে না, ওইভাবে করা আর কি। আর আমার কাছে একটু ওভারওয়েলমিং মনে হচ্ছে সবকিছু। আমি নতুন শুরু করতে যাচ্ছি, তো আমি মোটামুটি প্রত্যেকটা লেকচারই ছিলাম, কিন্তু হচ্ছে যে অনেক কিছু করার আছে, অনেক কিছু করার আছে, অনেক। এগুলো ভয় পাওয়ার কিছু নাই, একবারে হয়তো শিখতেছেন টানা আমি বলে যাচ্ছি 3-4 ঘন্টা, অনেক ক্ষেত্রে হয়তো মনে হতে পারে ভয় লাগার মতো। একটা করে ধরে করেন, বাট এটা আপনাদের যেটা করছো আপনাদের ব্রেন অটোমেটিক্যালি একটা স্ট্রাকচার ফলো করবে। এখন একটু বিজ্ঞাপন দেখবেন, এখন একটু রিসার্চ করবেন। নরমালি কি হয়, আমরা কমন সেন্স থেকে আচ্ছা মনে হয় প্রোডাক্টটা ভালো চলবে নেমে যাই, ওই ব্যাপারটা দেখবেন যে অনেকটা গুছিয়ে যাবে আর কি। আর যা যা করছি ম্যাটেরিয়ালগুলো তো দেওয়া আছে, এগুলো রিভিউ করে নেবেন যখন যেটা নিয়ে একটু আটকে যাবেন। এখন ভুল কম হবে আর কি। হ্যাঁ ইনশাআল্লাহ অনেক কম হবে, অনেক গুছিয়ে শুরু করতে পারবে। থ্যাংক ইউ সাদিক ভাইয়া, অনেক ধন্যবাদ। আমরা আরো 2টা হাত উঠেছে আবার নতুন।
আবুল হাজ্জাজ জুবাইর ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। জি ভাই বলেন। আমি আসলে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে আর কি পড়াশোনা করেছি। জি। এখন একটা স্কুলে শিক্ষকতা করছি। ওকে। আর পাশাপাশি আমরা কয়েকজন মিলে একটা লিমিটেড কোম্পানি করেছি। ওকে। সাফারা ল্যান্ড ডেভেলপার্স লিমিটেড। ওকে। তো এটাতে বর্তমানে আমরা কয়েকজন ব্র্যান্ড পাওয়া যাচ্ছিলাম সাফারা। এটা কি ব্র্যান্ডের জন্য কি ঠিক আছে কিনা বা মানে এক্সাক্ট আসলে কি শুধু নামের উপরে কিন্তু ব্র্যান্ড নির্ভর করবে না। আমরা ব্র্যান্ডের ক্লাসে যেভাবে শেয়ার করেছি, যেমন ধরেন কাঞ্চন একটা নাম, এখন কাঞ্চন এই নামের সাথে আমার পার্সোনালিটি, আমি কিভাবে কথা বলি, আমি কিভাবে চলাফেরা করি, এইগুলো কিন্তু ম্যাটার। সো প্রথমত নামটা বেটার হইলে, রিলিভেন্ট হইলে কাস্টমারের জন্য বেটার। আর নামের ভিতরে নামটা কিন্তু শুধুমাত্র একটা ফাঁকা বাক্স, একটা নাম মানে কি একটা ফাঁকা মানে এমটি ভ্যাসেলের মতো ফাঁকা একটা বাক্স। এই বাক্সর ভিতরে আপনি কি দিচ্ছেন তার উপরে নির্ভর করবে নামটা কেমন। যেমন অনেক সময় যে প্রায় দেখবেন ফেসবুকে খুব ছড়া যায় যে অনেক বিশ্ব সুন্দরী নায়িকা, তার বিয়ে হয়েছে ডিভোর্স হয়ে গেছে, আবার বিয়ে হয়েছে ডিভোর্স, মানে সংসার হয়তো টিকতেছে, সৌন্দর্যটা ওকে, কিন্তু তার হয়তো এজ এ হিউম্যান তার পার্সোনালিটি এমন যেটা কারোর সাথে প্রপারলি ম্যাচ করে না। সো ব্র্যান্ড ব্যাপারটা অনেকটা এমন। সো ব্র্যান্ডের নামটা হচ্ছে উপরের খোলস, কিন্তু ব্র্যান্ডটা ভিতরে আসলে কি করছে এটাই হলো আসল ব্র্যান্ডিং, এটার ফ্লেভারটা ছড়াবে। সো যদি এই নামে ব্র্যান্ড করতে পারেন কোনো ইস্যুজ নাই, কিন্তু ব্র্যান্ডের যে এলিমেন্টগুলো, এই নামের সাথে এলিমেন্টগুলো যদি প্রপারলি ওয়ার্ক করে তখন নামটা ব্র্যান্ড হবে। আদারওয়াইজ নামই থেকে যাবে। যত সুন্দর নামই দিই, নামটা যদি আমি ব্র্যান্ড করার মতো যে এলিমেন্টগুলো, পেছনের যে কমিউনিকেশনগুলো, সেগুলো আমি প্রপারলি করলে এটা ব্র্যান্ড হবে, আদারওয়াইজ কিন্তু ব্র্যান্ড হবে না। সো আই হোপ এটা খারাপ না। এটা এই নামের অর্থ কি? আসলে মূলত এই শব্দটা বলতে কি না সম্মানিত ফেরেশতাদেরকে। আচ্ছা আচ্ছা। এখন আপনি যেহেতু এমনিতে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের বা আপনারা বাকি মেম্বাররা কেমন জানেন, আপনি হয়তো স্পেসিফিক তাহলে এই অডিয়েন্স যারা আছে আপনাদের টাইপের, তাদেরকে ফোকাস করে আপনি আগাতে পারেন, নো প্রবলেম। থ্যাংক ইউ জুবাইর ভাই। এরপরে আমরা জিসান ভাইয়ের কাছে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? না না সমস্যা নেই। বলতে বলতে একটা জিনিস মানে আপনার কোশ্চেন আছে একটা জিনিস মনে পড়ে গেল। জি। সেটা হচ্ছে আজকে আপনি বলছিলেন যে আমরা ট্র্যাডিশনাল বিজনেসে অনেক বেশি ইনভেস্ট করি, দেখা যায় একটা শোরুমে যে পরিমাণ অ্যাডভান্স বা ডেকোরেশন বা প্রোডাক্ট স্টকে যে পরিমাণ খরচ লাগে বা ওভারঅল ফিক্সড কস্ট বা সেখানে আমরা 1/3 বা 10% যদি অনলাইনে করি অনেক বেশি আউটপুট আসার সম্ভাবনা থাকে। আসলে আমাদের ডিজিটাল মার্কেটিং বাজেট অনেক কম। সো আমি পার্সোনালি আপনার ওই বিজনেস কোর্স করার পর থেকে একটা কনফিউশনে ভুগছি। জি। এবং এখন যেটা হচ্ছে আমি আমার যে ট্র্যাডিশনাল বিজনেস মানে এটা হচ্ছে ঢাকার একটা প্রাণ কেন্দ্র মার্কেটিং শোরুম আছে এখানে। দুটো ব্র্যান্ড আছে, একটা হচ্ছে অ্যালবোস, একটা হচ্ছে কমিকিনো.com। তো এই দুটো নিয়ে কাজ করছি। এখন আমার যে ফিজিক্যাল শপ যেটা আছে এইটা আমার জন্য মানে ডিজিটাল মার্কেটিং অলরেডি আমি একটা প্ল্যানে যাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ ইন বিটুইন আপনার কোর্সগুলো আসলে আমার সিদ্ধান্তগুলো আরো বেশি ভালো হচ্ছে, বেটার হচ্ছে, আরো অ্যাডভান্স লেভেল হচ্ছে। সো এইখানে একটা কনফিউশন ক্রিয়েট করতেছে যে মানে ফিজিক্যাল শপের যে পরিমাণ মান্থলি কস্ট, ফিক্সড কস্ট, যে পরিমাণ ওভারহেড কস্ট ওভারঅল, এবং এটার জন্য যে কোনো স্টক এবং সবকিছু মিলে, যেমন এখন দেশের অবস্থা খারাপ, দেখা যাচ্ছে ফিজিক্যাল কাস্টমার আসতেছে না, খুব বেশি বার্নিং একটা সিচুয়েশনে পড়ে যাচ্ছে, নট অনলি আমার ক্ষেত্রে সবার জন্য। সো আমি এখান থেকে হয়তো বের হয়ে আসতে চাচ্ছি, এটা আমার প্ল্যানে বেশ কনফ্লিক্ট হচ্ছে। আমি ওভারঅল ডিজিটাল করতে চাচ্ছি, বাট আমার কিছু প্রোডাক্ট আছে অনেক বেশি বড় প্রোডাক্ট, যেগুলো এখন অ্যাপ্লায়েন্স করে, যেগুলো মানুষ চায় এসে দেখে বা কিনতে। এক্সপেন্সিভ প্রোডাক্ট আপনি জানেন বাংলাদেশে অ্যাবভ 2000 যে প্রোডাক্টগুলো, এগুলো অনলাইনে পারচেজের পার্সেন্টেজ খুবই কম। দেখা যায় এই জিনিসটা ঘটে অনেক বেশি। দেখা যায় 2000 এর বেশি দামে যে প্রোডাক্টগুলো আছে, যেগুলো 50-40 হাজার টাকা এমন দামের প্রোডাক্টগুলো মানুষ অনলাইনে নিতে একটু মানে হেজিটেশন ফিল করে, হয়তো দেখে নিতে চায়, কমফোর্ট ফিল করে। সো এইখানে আমি একটু কনফিউজ ইন বিটুইন দ্যাট। বাট আমার মানে ফিজিক্যাল শপের লোকেশনটা এমন চারিদিকে আরো অনেক পুরাতন ব্যবসায়ীগুলো আছে। সো এখানে আমি যদি অনলাইনে যেই এখানে সিম্পল আমি বুঝতে পেরেছি জিসান ভাই, সেটা হচ্ছে কনফিউশনের কিছু না, আপনার ফিজিক্যাল তো অলরেডি আছে। আর এটা আমি কখনোই এনকারেজ করি না যে রানিং ব্যবসা যেটা আছে এটাকে অফ করে দেন। এটা যেভাবে আছে ডিজিটালটা আস্তে আস্তে এক্সপান্ড করে, তাতে কি আপনি ডাবল অ্যাকশন ফর্মুলায় চলে গেলেন। নরমালি বাকি কম্পিটিটর আপনার হয়তো তারা ফিজিক্যালি বসে রয়েছে, আপনি কারণ ডিজিটাল ব্যবসাটা বুঝতেও সময় লাগবে, কিন্তু টোটাল এটার ওয়েবসাইট বিল্ডিং, এটার ফানেল বিল্ডিং, এটা ডিজিটালের পুরো ইকোসিস্টেমটা কিভাবে কাজ করে, কেন বাংলাদেশে মানুষ এখনো অফলাইন ওই বিজনেসগুলোতে বেশি কমফোর্ট ফিল করে, কারণ ওইটা বাপদাদার আমল থেকে যুগ যুগ চলে আসে। দোকান নিয়ে একটা বসলে কাস্টমার অটো আসবে। তো ডিজিটালের ফাংশন কিন্তু অনেকগুলো, এই যে ব্র্যান্ড বিল্ডিং, ডিজিটালের পুরো ফানেল বিল্ডিং, আমাদের এই যে কন্টেন্ট ক্রিয়েশন, এইগুলো কিন্তু চাইলে হুট করে একজন মানুষ এট এ টাইম পারে না। দোকানে একটা আমি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে সাজাইছি, আমি বসি, আমার প্রোডাক্টের দাম জিজ্ঞেস করছে, একটা লাভ লস বের করে আমি একটা দামে প্রোডাক্ট দিয়ে দিচ্ছি, দ্যাটস সিম্পল। তো ডিজিটালের রোডটা এই ওয়ান ওয়ে রোড না যে আমি বসলাম আর হয়ে গেল। এইটার সাথে ওয়েবসাইটে ট্র্যাকিং এর ব্যাপার আছে, পিক্সেল সেটআপ ব্যাপার আছে, প্রতিদিন আমাদের ফেসবুকে ডলার খরচের ব্যাপার আছে, কন্টেন্ট মেকিং এর ব্যাপার আছে। সো অনেকগুলো জিনিস জড়িত, বাট একবার বিল্ড হয়ে গেলে আবার মজাও আছে। সেজন্য আমি যেটা বলবো, অলরেডি এক্সিস্টিং যেটা আছে এটা তো কন্টিনিউ করছেন, পাশাপাশি এই যে লার্নিং নিচ্ছেন, এবার ডিজিটাল সিস্টেমটা কিভাবে কাজ করে, ফাঁকে প্রয়োজন একটু ডিজিটাল মার্কেটিং নিয়ে একটু লেখাপড়া করে ফেললেন, তারপরে ডিজিটাল আস্তে আস্তে নিজের একটা রাজত্ব তৈরি করেন। যখন ওইখানে একটা পজিশন দাঁড়ায় যাবে, তখন এটা হয়তো স্কিপও করে দিতে পারবেন, যখন দেখবেন যে না আমার ওই দিক থেকে ভালো রেজাল্ট আসে, ওই দিক থেকে অল্প এফর্ট দিলে আমার বেশি রেজাল্ট। একটু আপনাকে ইনসার্ট করি, আমরা অলরেডি ডিজিটালি অ্যাক্টিভ আছি, এটা আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি, খুবই ভালো, মানে বেটার দেন আমাদের মানে ফিজিক্যাল শপের থেকে। গ্রেট। সো এখন যেটা হচ্ছে, আমি যে বাজেটটা যেটা আপনি বললেন অলরেডি, মানে আলহামদুলিল্লাহ আমার এইগুলো প্ল্যানিংস বা প্র্যাকটিসটা ম্যাচ করে গেল, যে আমি ভালো ভিডিও ক্যামেরাম্যান, এডিটর এগুলো হায়ার করা হয়ে গেছে, যে কন্টেন্টগুলো যেন আরো প্রফেশনাল হয়। এখন বেটার হলো লাস্ট 2 দিনে নিউ মার্কেটিং ক্লাস করে অ্যাডভার্টাইজিং টার্গেট গুলো এগুলো ভালোভাবে আরো সুন্দরভাবে চালাতে করতে পারবো ইনশাআল্লাহ, আশা করছি। তো এই জায়গাটা এখন যেটা হচ্ছে, এইটার যে বাজেট আর ফিজিক্যাল শপে, ফর এক্সাম্পল নিচে ফিজিক্যাল শপে মান্থলি মোর অর লেস 2 লাখ টাকা
প্লাস কস্টিং, ওই টাকাটা যদি আমি ডিজিটালি তার থেকেও মান্থলি এক্সপেন্স করি, আমার একটা অনেক বেশি আউটপুট আছে, পসিবিলিটিস আছে। আর এখন মানে আমার যেটা হচ্ছে মানে ফিজিক্যাল শপে আর্ন হচ্ছে ওই পরিমাণ আর্ন হচ্ছে না, বরঞ্চ এটা আরো পেইন দিচ্ছে আমাকে। আর আমি একটা টাইম দুটো মানুষ এক দুটো জায়গায় ফোকাস করতে হিমশিম খাচ্ছি। বাজেটের একটা বিষয় আছে, বাজেটের একটা বিষয় আছে, এটা ভাবাচ্ছে দেখা যাচ্ছে আমার হোটেল একটা বাজেট আছে, পড়ে আছে, সমস্যা নেই। তো দুটো একসাথে মানে একদম ভালোভাবে রান করতে হিমশিম খেতে হচ্ছে। সো আমি অনেকটা বের হয়ে আসতে চাচ্ছি ফিজিক্যাল শপ থেকে। এখন যদি এমন হয় যে না ওইটা আপনার বার্নিং এ চলে গেছে, তাহলে তো মাস্ট বের হয়ে আসবে। মানে বার্নিং থেকে ওইটাকে যদি দেখেন যে লম্বা সময় লেগে যাবে, বার্নিংটা তো আপনি লম্বা সময় করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি শিফট করে ডিজিটালে চলে আসতে পারেন। বাট হুট করে না নিয়ে আরেকটু বোঝেন ব্যাপারটা, যে ওইটা বার্ন করে এইটা যে অবস্থায় আছে বা এটাতে যে খরচ সেটা কাভার দিয়ে আপনার পুরো জিনিসটা মানে এইটাতে যাতে আবার বার্নিং এ পড়ে না যান, ওই ব্যালেন্সিংটা করে প্রস এন্ড কনস যেটা আছে, এটার ভালো ভালো দিক, এটার খারাপ খারাপ দিক, মানে দুইটাকে ব্যালেন্স করে একটা সিদ্ধান্ত নেওয়া আমার মনে বেটার হবে। আর সোফারটা এখন অনেক ম্যাচিউর, অনেক কিছু জেনে বুঝে গেছেন, জিনিসগুলো অনেকটা ক্লিয়ার এখন। সো সিদ্ধান্ত নিতে আই হোপ সহজ হবে ইনশাআল্লাহ। আর আপনার হচ্ছে আরেকটা জিনিস, মানে বিষয়টা আমি যে মানে মূল কোশ্চেন তো বললাম, এটা আপনিও তো মানে ন্যাচারালস বিজনেস করছেন, ন্যাচারালস কোথায় কোনো মানে ডিরেক্ট শোরুম আছে কি? না না, আমাদের কোনো শোরুম টোরুম নেই। এটা আমাদের একটু অ্যাপ্লায়েন্স এবং কিচেনওয়্যার রিলেটেড প্রোডাক্ট বেশি। সো এখানে কি খুব বেশি ইমপ্যাক্ট করবে কিনা, মানে যদি ফুললি ডিজিটালাইজ করি? মানে আপনি এখন যে মডেলটাতে আছেন এটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এস্টাবলিশ একটা মডেল, এটাকে বলে ব্রিক এন্ড ক্লিক। আমাদের বিএফসি ক্লাস যদি করে থাকেন, এখানে আমরা এই মডেলটা আলাপ করেছি। ব্রিক এন্ড ক্লিক মডেলের মূল কথা হচ্ছে ক্লিক মানি হলো অনলাইনে আপনাকে পাওয়া যাবে, ব্রিক মানি হলো আপনার ফিজিক্যালি একটা অবস্থান আছে। সো এই মডেলে কিন্তু সাকসেসফুল অনেক বিজনেস, যেমন স্বপ্ন বাংলাদেশে ব্রিক এন্ড ক্লিক মডেল, ওরা যদিও সুপার শপ, কিন্তু ওদের কিন্তু সুপার শপও পাবেন আপনি, ওদের ওই অনলাইনে ফোনে বাজার অর্ডার এই প্রসেসগুলো সব আছে। বাংলাদেশে ধরেন এই যে খাস ফুড করতেছে ব্রিক এন্ড ক্লিক মডেল, তার মানে আপনি ফিজিক্যালি ওরা শপ রেখেছে, দেন আপনি অনলাইন অর্ডার করলে আপনাকে হোম ডেলিভারি দিচ্ছে। সো এই মডেলটাও খারাপ না, কেন? এতে করে মানুষের ট্রাস্ট গ্রো হয় যে না তাদের একটা ফিজিক্যাল জায়গা আছে, ও আচ্ছা তাহলে ওকে। কারণ শুধু অনলাইনকে অনেকে আবার বিলিভ করতে চায় না, এই জন্য ব্রিক এন্ড ক্লিক মডেলটা বাংলাদেশে সাকসেসফুল, আবার শুধু অনলাইনও এখন সাকসেসফুল। সো দুইটাই হচ্ছে আর কি। এখানে যদি এমন হয় মানে ফান্ড যেটা হচ্ছে আমাদের মানে ক্যাপিটাল দিয়ে, এটা আমার যে এক্সিস্টেন্ট ফান্ড আছে, যে অ্যামাউন্ট ক্যাপিটাল আছে, এটা কভার করছে না ইন দিস মোমেন্ট। এখানে আমি মানে যদি ফান্ড রেজ, ফর এক্সাম্পল ব্যাংক লোন, আপনি মানি মাস্টার্স কোর্সটা করেছি, এমনিতেই ব্যাংক লোনের ব্যাপারে আমাদের সন্দেহ ছিল। এটার পরে তো আরো ব্যাংক লোন একদম ক্লিয়ার, মানে মানি হাউ টু মানে ব্যাংক লোন কিভাবে ক্রিয়েট হয় এবং আমরা কিভাবে, এটা একদম ক্লিয়ার হয়ে গেছে আমাদের। তো এখন আরো নেওয়ার একদমই ব্যাংক লোন ইচ্ছা নেই। বাট এই মুহূর্তে বিজনেস দুটোতেই আমার আছে, এটাতেও যে নাই তা আছে। এই মুহূর্তে সাময়িক সময় দেশে সবারই অস্থিতিশীল পরিস্থিতি চলছে, সো একটু ঝামেলা হইতেছে, এটা সাময়িক সময় হবে, সেল আসবে, এটা নিয়ে বদার না, 4-5 বছর ধরে আছে এই শোরুমগুলো, ওইখান থেকে আসবে ইনশাআল্লাহ। এখন আমি মানে আমার যে মানে টু বি ভেরি অনেস্ট ভেরি ক্লিয়ার, যে আমাদের যে ফান্ড আছে, বাজেট আছে, এটা দুটো একসাথে কভার করতেছে না আমরা যে পরিমাণ মানে অনলাইনে যে পরিমাণ। এখন এটা সিম্পল আনসার, আপনার যদি মনে হয় যে না ব্যাংক লোন নিয়ে তো একটা প্রফিট দিতে হবে, ইন্টারেস্ট দিতে হবে, ওই ইন্টারেস্ট এন্ড হচ্ছে আমাদের ইনফ্লেশন অফ মানি, এই দুইটা কভার করে মানে আমি যে লোনটা নিব, ইনফ্লেশন এন্ড ব্যাংক ইন্টারেস্ট, এই দুইটাকে বিট করেও আমার একটা ভালো প্রফিট জেনারেটের মতো যদি সম্ভাবনাটা দেখেন, তাহলে গো ফর ইট, নো ইস্যুস। ব্যাংক লোনটা আমরা যেহেতু মানি মাস্টারি কোর্সটা আমি ডেভেলপ করেছি পার্সোনাল ফাইন্যান্সের জায়গা থেকে, নট ফর বিজনেসের কোর্স, পার্সোনাল জায়গা থেকে আমি নিষেধ করেছি যে ব্যাংক লোন করে ট্যুর করা, ব্যাংক লোন করে গাড়ি কিনা, ব্যাংক লোন করে ল্যাপটপ মোবাইল মানুষ কিনে, ওই জায়গাটা আমি ডিসকারেজ করেছি। বাট বিজনেসের ব্যাপারে ব্যাংক লোন লাগলে তো অবশ্যই নিতে হবে। আপনি যদি মনে করেন যে আমার লোন নিলে এই পুরো জিনিসটা রান হয়ে যাবে, তো ওইটা একটু প্রপার ক্যালকুলেশনের ব্যাপার, আপনার বিজনেসের টোটাল অবস্থা অনুযায়ী ডিসিশনটা, এটা আমি হয়তো হুট করে নির্দিষ্ট একটা আনসার দেওয়া মুশকিল হবে। বাট ক্যালকুলেশনে যদি দেখেন যে না আমি ব্যাংক থেকে লোন নিলে আমার এক্স্যাক্ট এই কাজ করবো, এই 3টা জায়গাতে টাকাটা ইনভেস্ট করলে আমার বিজনেসটা এই পরিমাণ গ্রো করবে, সো এই ম্যাথ যদি আপনার জন্য মিলে তাহলে গো ফর ইট, সিম্পল। ঠিক আছে, থ্যাংক ইউ জিসান ভাই। আমরা এবার নজরুল ইসলাম ভাইয়ের কাছে যাচ্ছি। হ্যাঁ নজরুল ভাই, কেমন আছেন? জি আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, অনেক রাত হলো, তো প্রশ্নে চলে যাই। হ্যাঁ, এক ভাইয়ের প্রশ্ন করে বলছিলেন যে এখন সবচেয়ে বড় স্ট্রং মিডিয়া হচ্ছে ভিডিওটা। এখন ভিডিওটার মিডিয়ামটা কোনটা আসলে ব্র্যান্ড স্ট্রং ব্র্যান্ড বিল্ডিং এর জন্য বেশি ইফেক্টিভ? এটা কি ফেসবুক ধরবো নাকি ইউটিউব? এটা চ্যানেলের উপর ডিপেন্ড করে না। আমরা ব্র্যান্ডের ক্লাসে যে আলোচনা করেছি সেই আলোকে এটা ডিপেন্ড করছে আমি কি ধরনের, আজকেও যেটা বললাম, আমি কন্টেন্ট কি দিচ্ছি। কারণ আমি যেই চ্যানেল দিয়ে ইউটিউবে দেখুক আর টিকটকে দেখুক, আর দেখবে কে? মানুষ, কাস্টমার দেখবে। তো এখন কাস্টমারের রিলিভেন্সি, যে আজকের ক্লাস অনুযায়ী তার জন্য রেলিভেন্ট কিনা, সে তার জন্য রেলিভেন্ট হলে এবং সে যদি ভ্যালু পায় তাহলে এটা আপনার ব্র্যান্ড বিল্ডিং হবে। আর সে তার জন্য যদি রেলিভেন্ট না হয়, সে যদি ভ্যালু না পায়, এবার যেই চ্যানেলেই দেন, চ্যানেলটা ততটা ম্যাটার না। চ্যানেলটা ম্যাটার কোন কারণে? ম্যাটারটা ওই কারণে যে আমার অডিয়েন্স আসলে কারা। আমার অডিয়েন্স যদি ইয়াঙ্গার টিজি হয়, তাহলে আমি লিঙ্কডিনে সারাক্ষণ পোস্ট করে আমার লাভ নাই, কারণ ইয়াঙ্গার টিজিরা এই মুহূর্তে বেশিরভাগ অ্যাক্টিভ টিকটক আর হচ্ছে ইনস্টাগ্রাম। তাহলে আমি ওই ক্ষেত্রে চ্যানেল, যে আমার অডিয়েন্সটা কোথায় আছে সেটার জন্য আমি চ্যানেলটা নির্বাচন করবো। বাট কন্টেন্ট যেটা বানাবো, কন্টেন্টে থাকতে হবে রেলিভেন্সি, অর্গানাইজড অ্যান্ড সিম্পল, প্লাস হচ্ছে এটা যাতে ভ্যালু প্রোভাইড করে। এই জিনিসটা থাকলে যে কোনো চ্যানেল, এবং আমি মনে করি অমনি চ্যানেল মানে যতগুলো জায়গাতে আপনি দিতে পারেন ততই ভালো। হয়তো আপনি একটু রিসাইজ করে জিনিসটা টিকটকে দিলেন, একটু ছোট শর্ট ফর্ম করে আপনি রিলস দিলেন বা শর্টস দিলেন। সো ভিডিও হচ্ছে আগামী দিনের মার্কেটিং, সো ভিডিওতে যেতেই হবে আমাদের, এবং এটা আপনি যত চ্যানেলে দিবেন ততই ভালো। সেলস কনভার্সনে বাংলাদেশে ফেসবুক বেটার। আচ্ছা আচ্ছা, ফেসবুকটা এখনো অনেক ভালো। এই আপনার ডিসকাশনের মধ্যে একটা পর্যায়ে বললেন যে ওই আপনার শুটিং, তারপরে টোটাল অ্যারেঞ্জমেন্ট একটা বিষয় বললেন, এটা কি সবসময় আমি নিজে করার
চেষ্টা করা বেটার, নাকি এটা আমার তো মনে হয় যে এটা অনেক সময় দিতে হবে, অনেক ক্রিয়েশন বিষয় আছে, একটা এজেন্সির মাধ্যমে করলে? হ্যাঁ, এজেন্সির মধ্যে করলে ঝামেলা মুক্ত। এজেন্সি আবার বাজেটও নিবে। যদি প্রোডাকশন বেশি করতে যান তখন এজেন্সি দিয়ে পোষাইতে পারবেন না যে আমি ডেইলি একটা করে ভিডিও দিব, তখন এজেন্সি একটা ভিডিওতে অনেক টাকা চার্জ করে। সো ওইটা মানে এটা একটা ব্যাক ক্যালকুলেশনের ব্যাপার যে আমি হয়তো টিম দিয়ে চালাইলে আমার ক্যামেরা একটা রুম ডেডিকেটেড রাখলেন, একটা সিনেমাটোগ্রাফার কাম এডিটর, মানে সে মোটামুটি ভিডিও করতে পারে এবং এডিটিংও করতে পারে, একজনকে নিয়ে নিলেই পুরো কাজটাও সামলাতে পারবে। শুধু ক্যামেরা লাগবে আর লাইটিং লাগবে, সিম্পল। তাহলে আপনি নিজে যখন মন চায়, যাকে দিয়ে মন চায় রেগুলার বানাইতে পারবেন। আর এজেন্সি দিয়ে গেলে হয়তো কাজ আর একটু কোয়ালিটি কাজ পাবেন, বাট অনেক ক্ষেত্রেই বাজেট কম থাকলে তাদের জন্য এটা প্রেশার হয়ে যায়। রেগুলার এজেন্সিকে দিয়ে এত টাকা দিয়ে ভিডিও বানানো টাফ হয়। যদি বাজেট থাকে তাহলে এজেন্সিতে যেতে পারেন। আচ্ছা, ঠিক আছে। তো পুরো ব্যাপারটা ম্যানেজ করার জন্য আপনার একজন লোক এনাফ, সিনেমাটোগ্রাফার কাম এডিটর। সে আপনার যেহেতু শুটিং না, কাজে এডিটিং টিম আলাদা বড় টিম লাগবে মনে একজন, সে শুটও করবে, করে এই ফুটেজগুলো নিয়ে সে এডিটিং, কালার গ্রেডিং, সাউন্ড এডিটিং এগুলো সে করবে। আচ্ছা, ঠিক আছে নজরুল ভাই, থ্যাংক ইউ। আমরা আবার হাত উঠে গেছে কতগুলো। সেলিনা আপার কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু বলেন। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমি ক্লাসগুলো করার পর এখন একটা আত্মবিশ্বাস পাচ্ছি, এটা বলার জন্য আসছিলাম। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ এই কনফিডেন্সটা বিল্ড হয়ে গেলে ভালো, মানে আপনি আগাইতে পারবেন আর কি। স্যার আমার কন্টেন্টে একটু ঝামেলা হচ্ছে। কি ঝামেলা? স্যার আমি কন্টেন্ট বিষয়টা বুঝতে পারছি না। মানে কন্টেন্ট মানে আমি ধরুন আমার একটা ব্র্যান্ড লোগো বা ব্র্যান্ড আমি বানাইলাম, হ্যাঁ, ওটা থেকে কি আমি কন্টেন্টটা দিব নাকি আমার এক্সট্রা ভাবে চ্যানেল করতে হবে? ওই চ্যানেলে না, কন্টেন্ট মানে শুধু চ্যানেল না, আমরা শুরু থেকে বলেছি, খেয়াল করেছেন, কন্টেন্ট মানে একটা লেখা। এবং আমরা যে এক্সাম্পল দেখাইছি, ছবি দেখাইছি, ভিডিও দেখাইছি, নরমাল ফেসবুকে আপনি 2 লাইন লিখলেন, আপনার একটা ব্র্যান্ডের পেজ বানাইছেন, 2 লাইন লিখছেন, এই 2 লাইনও একটা কন্টেন্ট। কাজে এখন থেকে যা লিখবেন, যা বলবেন, এটা ছবি আকারে দিচ্ছেন, এটাও কন্টেন্ট, ভিডিও দিলে এটাও কন্টেন্ট, এভরিথিং আপনি যা কিছু সোশ্যাল মিডিয়ায় দেখেন সবই কন্টেন্ট। এটা কন্টেন্ট। স্যার আমার ভিডিও আকারে যেটা আমি বলছি, যেমন স্যার আমি রুদ্রময়ীতে দেখি, রুদ্রময়ী একটা স্কুল আছে, ওটাতে আমি দেখি ওরা স্টোরি টেলিং এর মাধ্যমে সুন্দর করে বিষয়টা আনে। তারপর আমরিন খান নামে একটা চ্যানেল, ওটাতে উনি প্রথমে সমস্যাগুলো তুলে ধরে, তারপর ওনার জিনিসগুলো আনে। এখন স্যার কথা হচ্ছে ওটা কি মানে লাইভে আসা, ওটা কি একটা কন্টেন্ট? মানে আপু আমি সিম্পল কথা বলছি, আপনি সোশ্যাল মিডিয়া যা কিছু দুনিয়ায় দেখেন, যা দেখেন সবই কন্টেন্ট। মানে কন্টেন্ট বলতে এটা একটা সমুদ্র। আপনি 2 লাইন লিখলেও কন্টেন্ট, আপনি ভিডিও বানালেও কন্টেন্ট, আপনি লাইভে গেলেও কন্টেন্ট, লাইভ সারা ভিডিও রেকর্ড করে দিলে এটাও কন্টেন্ট, আপনি আপনার নিজের একটা ছবি দিলে এটাও কন্টেন্ট, আবার ছবির সাথে একটা কপি লিখে দিলে এটাও কন্টেন্ট, আপনার প্রোডাক্টের একটা ছবি দিলে এটাও, যা দিবেন সবই কন্টেন্ট। এখন আমরা যে আলোচনাটা করার চেষ্টা করছি সেটা হলো যা দিবেন এটা যাতে রিলিভেন্ট হয়, এমন একটা কথা দিবেন, এমন একটা ভিডিও শেয়ার করবেন বা এমন একটা জিনিস শেয়ার করবেন যেটা কাস্টমারের জন্য ভ্যালু অ্যাড করে। কাস্টমার তো জিনিসটা, এই যে আমরিন খানের কথা বললেন, উনি যে ভিডিওগুলো দিচ্ছে, এই ভিডিওগুলোতে কি হইতেছে, মানুষ ভ্যালু পাইতেছে, মানুষ অনেক কিছু শিখতেছে। শেখার কারণে কি করতেছে, এবার যখন ওর সার্ভিস দরকার, যে আমি ফ্যাট কমাইতে চাই, সার্ভিস দরকার, যে ঠিক আছে আমি আপনার কাছ থেকে কনসালটেন্সি নিতে চাই, তখন তারা সার্ভিস নেওয়ার জন্য তাকে মেসেজ করছে বা তার ওয়েবসাইট থেকে কিনতেছে, তাকে ফোন দিচ্ছে। সো কন্টেন্ট দিয়ে কাস্টমারের সাথে কমিউনিকেশন করা হয়। সেটা অডিও হইতে পারে, সেটা ভিডিও হইতে পারে, সেটা রিটেন ফরম্যাটে হইতে পারে, সেটা শুধুমাত্র ছবি দিয়ে দিয়েও হইতে পারে, যে কোনোটাই হইতে পারে। স্যার বুঝতে পারছি স্যার। স্যার আরেকটা কথা স্যার, আমি তো স্যার ইন্টারন্যাশনাল একটা নিছি, সার্টিফিকেট নিছি। আমার যে ইয়াটা চালু করতে চাইতেছিলাম ওইটা আর কি, ওটার জন্য স্যার আমার আর অথরিটি আর কিছু লাগবে? ওইটা বা আমি অথরিটি হিসেবে আর কি নিতে পারি? ওই যে অথরিটি এটা যেহেতু নিয়েছেন, এই যে সার্টিফিকেটটা পেয়েছেন, এই সার্টিফিকেটের ছবি সহ ধরে আপনি একটা ছবি তুললেন, এটাই ধরেন দিয়ে দিলেন, দিস ইজ কন্টেন্ট। বা ওইখানে ওই সার্টিফিকেশন নেওয়ার সময় আপনি কি কি শিখেছেন, ওইখানের প্রসেসটা কি ছিল, এগুলো নিয়ে একটা ছোট ভিডিও করলেন, দিস ইজ অথরিটি কন্টেন্ট। তো কন্টেন্ট অনেক রকমের হয়, অথরিটি কন্টেন্ট হয়, আপনার কাস্টমার টেস্টিমোনিয়াল কন্টেন্ট হয়, প্রোডাক্টের কন্টেন্ট হয়। হ্যাঁ স্যার। স্যার আমার ওখানে 2টা প্রোডাক্ট থাকবে, একটা হচ্ছে স্যার বেকিং এর আর একটা টেলরিং এর। তো টেলরিং এর জন্য আমি কিভাবে ইয়া করবো, ওটা আমি বুঝতেছি না, কারণ ওটা তো আমার অথরিটি যেটা, ওটা আমি পাচ্ছি না না, এখানে কনফিউজ হওয়া যাবে না। এখানে জিনিসগুলো আমরা কিন্তু পুরো আপনাদের একটা বাফেট দেওয়ার চেষ্টা করেছি, বুফে। এখন বুফেতে সব খাবারকে আপনি খাবেন, আপনি খাবেন আপনার জন্য যেটা পছন্দের। এন্ড বুফেতে এমন এমন খাবার দিছে যেগুলো আপনি খানো না, হয়তো কাঁকড়া দিছে আপনি খান না, কিন্তু দেখা গেল যে যেটা আপনার পছন্দের ওইটা যেমন বুফে থেকে আমরা খাই, সেম এজ আমাদের যে আলোচনা হইতেছে হোলিস্টিক, পৃথিবীর বিখ্যাত ব্র্যান্ড কিভাবে বানাইছে, কিভাবে হইছে, সকল জিনিস আপনাদের দিচ্ছি। এবার আপনি কি করবেন, আপনার জন্য এই মুহূর্তে রেলিভেন্ট যেটা। এখন সব প্রোডাক্টে কি অথরিটি কন্টেন্ট দিতে পারবেন? আপনি পারবেন না। এখন ওই সার্টিফিকেশন সব প্রোডাক্টে হয়তো থাকবে না, কিন্তু ওইখানে আবার অথরিটি কন্টেন্ট কোনটা, আপনার এই বেকিং বা আপনার টেইলরিং থেকে একজন একটা সার্ভিস নিছে, নিয়ে ওনাকে বলবেন যে ভাই এটা নিয়ে আপনার সার্ভিসটা কেমন ছিল, আপনি একটা মেসেজে জানান, একটা ভিডিওতে জানান। এই যে উনি আপনার এই রেকমেন্ডেশন দিল, উনি যে পজিটিভ একটা ফিডব্যাক দিল, দিস ইজ ফর অথরিটি কন্টেন্ট। এই রেকমেন্ডেশনটা আরেকজন দেখলে ভাববে যে আচ্ছা জিনিসটা তো ভালো, তাহলে ওনা থেকে নেই। সো আমাদেরকে এই জিনিসগুলো এমন মনে করার সুযোগ নেই যে এই কন্টেন্ট আমার হইতেছে মানে আমি শেষ। আপনি অন্য কন্টেন্ট দিয়েও আপনি অ্যাভেলেবিলিটি একটা জায়গা তৈরি করতে পারবেন। বুঝা গেছে? এখন কোনো প্রোডাক্টের ক্ষেত্রে যেমন আমাদের এখানে অথরিটি কন্টেন্ট অনেক বেশি লাগে, কারণ বিকজ অফ আমার এখানে যেহেতু ইন্টেলেকচুয়াল প্রোডাক্ট, বিধায় আমি কি সার্টিফিকেশন নিয়েছি, আমার ব্যবসার অবস্থা কি, আমার এগুলো মানুষ জানতে চায়। সো এই সব জিনিসগুলো আমরা কমিউনিকেশনে বেশি আনি। আবার অনেক প্রোডাক্টে এত কিছু দরকার হয় না। এখন আপনি যে আমাদের ইয়াপা চা নিয়ে ব্যবসা করে, এখন চার ক্ষেত্রে এত অথরিটি ইম্পর্টেন্ট না। চার ক্ষেত্রে ইম্পর্টেন্ট হলো কমিউনিকেশনটা, চায়ের ব্লেন্ডিংটা কেমন হইতেছে, লিকার কেমন হবে, অথবা এই চা খাওয়ার পরে ফিডব্যাক কি কাস্টমারের, এগুলো খুব কাজ করবে আর কি। সো বিভিন্ন রকমের হয়, হাজারো রকমের কন্টেন্ট আছে। সো আমি তো আর 1000 রকমের বানাইতে পারবো না। আপনি দেখবেন আমার ব্র্যান্ডের জন্য এখন রিলিভেন্ট যেটা আমার জন্য বানানো সহজ, এখন সেগুলো শুরু করবেন। সহজগুলো হয়ে গেলে আস্তে আস্তে মিড রেঞ্জে যাবেন, তারপরে কঠিন কন্টেন্ট ধরবেন। একবারে সব ধরে কিন্তু আমরা কেউই পারবো না। স্যার আমি যদি এখন স্যার অনলাইনে এটা শুরু করি, আমার কি ট্রেড লাইসেন্স বানানোর সময় ওটা তো আমি এখন কোনো প্রতিষ্ঠান করি নাই, বা
করবো এটা এই তো প্রশ্ন আপনি এর আগেও করেছিলেন, আমি একটা উত্তর দিয়েছি যে ফেসবুকে শুরু করতে পারেন, বাট আপনি যেখানে শুরু করবেন ওইখান থেকে একটা ট্রেড লাইসেন্স নিয়ে নেবেন। ওইখানে ইউনিয়ন পরিষদ হলে ইউনিয়ন বা সিটি কর্পোরেশন হলে ওইখানে গেলে ব্যবসার নাম বলে আপনাকে ট্রেড লাইসেন্স দিয়ে দিবে। অনলাইনে দিয়ে দিবে স্যার না এটা? না না, অনলাইনে আপনার ফিজিক্যাল একটা ইয়ে দিবে, বই দিবে, সার্টিফিকেট দিবে। হ্যাঁ স্যার বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। এবার আমরা লাস্ট ওয়ান এম এ জামান, আর কেউ হাত তুলবেন না, আমরা শেষ করে দিব এখন। এম এ জামান ভাইয়ের কাছে যাচ্ছি। হ্যাঁ, এসিওর কথা যেহেতু বললেন, বাংলাদেশে তো আপনার ওই যে আমাজন আসার জন্য মাঝে শুনতেছিলাম আর কি। আমাজনের তো গ্লোবালি বা আপনার হচ্ছে ইউএসএ তে অ্যাফিলিয়েট বেসড একটা বিরাট মার্কেট আছে আর কি, এবং বলা হয় যে তার এই লেভেলে আসার জন্য অ্যাফিলিয়েটের একটা কন্ট্রিবিউশন আছে। তো বাংলাদেশে আসলে অ্যাফিলিয়েটের প্রসপেক্টস কেমন যদি আমাজন নাও আসে এখন থেকে? বিশাল প্রসপেক্ট, আপনি যদি প্রপারলি বুঝাইতে পারেন এটা একটা বিগ গেম আপনি চেঞ্জার হতে পারে। আপনি যদি আপনার প্রোডাক্ট অ্যাফিলিয়েট করার জন্য বা আপনার যদি ওই লেভেলের প্রোডাক্ট হয়, আপনি যদি একটা কমিউনিটি তৈরি করতে পারেন অ্যাফিলিয়েশন করবে, যারা রেফারেল মার্কেটিং করবে, এটা বেস্ট একটা মানে স্ট্র্যাটেজি। বাংলাদেশে এখনো খুব বেশি চোখে পড়ে না, টুকটাক করে এখন চেষ্টা করতে। আমার পরিচিত কয়েকটা ছোটখাটো ব্র্যান্ড আছে, তারা করে ভালো করতেছে আর কি। সো এটা যদি আপনি প্ল্যান করে সাজাইতে পারেন, এটা মানে বেশ ভালো স্ট্র্যাটেজি। এটার জন্য একটু জিজ্ঞেস করব। ঠিক আছে জামান ভাই, শেষ আর কারো হাত নাই। সো থ্যাংক ইউ, সবাইকে অনেক ভালো থাকেন, রাতে খুব শান্তির ঘুম হোক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।